আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সরকার ও রাজনীতি বিষয়ক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমিনুল ইসলাম শান্ত। নিউজ টুডের এই আয়োজনে আপনাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদেরকে যদি ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে উল্টো করে ঝুলিয়ে সোজা করবেন। আজকে বাংলাদেশের প্রায় সবগুলো গণমাধ্যমে সেই খবর বেরিয়েছে এবং আমরা দেখছি যে বাংলাদেশের গণমাধ্যমগুলো মূলত ভারতের বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে তথ্য প্রকাশ করেছে। ঠিক একই ধরনের তথ্য অমিত শাহ যেটি বলেছেন সেটি হচ্ছে যে তিনি ঝাড়খণ্ডের একটি তাদের নির্বাচনী সভায় গিয়ে এই মন্তব্য করেছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা রয়েছে ঝাড়খণ্ডে, বিশেষ করে তিনি সাঁওতাল পরগার কথা বলেছেন। অর্থাৎ ঝাড়খণ্ডের একটি অঞ্চল হচ্ছে সাঁওতাল পরগা। শুধু তাই নয়, ঝাড়খণ্ড এমন একটি প্রদেশ যার সাঁওতাল পরগা মালভূমি এবং ছোটনাগপুর মালভূমির উপরেই গঠিত। সুপ্রিয় দর্শক, আসলে এই ঝাড়খণ্ড কি, সেই আলোচনায় যাব এবং তারা এই বক্তব্য কেন দিচ্ছেন এই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, মাত্র কদিন পূর্বে, এক সপ্তাহ আগে নরেন্দ্র মোদীও কিন্তু একই ধরনের বক্তব্য দিয়েছেন এই ঝাড়খণ্ডে এসে। ঝাড়খণ্ডের একটি নির্বাচনী জনসভা, যেটি বিজেপির একটি নির্বাচনী জনসভা ছিল, সেখানে নরেন্দ্র মোদী এসেছিলেন। নরেন্দ্র মোদী এসে তাদের সেই যে নির্বাচনী জনসভা সেটির নাম দিয়েছিলেন তারা পরিবর্তনের মহার্যালি। সেই পরিবর্তনের মহার্যালিতে এসে নরেন্দ্র মোদী বলেছিলেন যে ভারতে অনেক বাংলাদেশি অনুপ্রবেশ করছে এবং বিশেষ করে তারা এটিও বলছেন যে ঝাড়খণ্ডে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে তাদের কারণে সেখানকার জনসংখ্যার চিত্র বদলে যাচ্ছে। এটি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন। শুধু কি এখানেই থেমেছেন তিনি বলেছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডের যে ডেমোগ্রাফি পরিবর্তন করে দিচ্ছে, এর পাশাপাশি তিনি রোহিঙ্গাদের কথাও বলেছেন। সুপ্রিয় দর্শক, এবার আসি, আমরা এখানে আরেকটি তথ্য দেখতে পাই। ভারতের কিছু গণমাধ্যম ঘাটাঘাটি করে আমরা দেখলাম সেখানে যে এই রাজ্যের অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যের সেখানকার যে হাইকোর্ট আছে, সেই হাইকোর্টে ভারতের কেন্দ্রীয় সরকার তারা সেখানে একটি দাবি উত্থাপন করেছে, তারা একটি সেখানে এফিডেভিট করেছে। সেটি হলো যে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে অবস্থান করে সেখানকার নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সেখানকার পঞ্চায়েত ব্যবস্থা তারা পরিবর্তন করছে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদী তিনি বিরোধী দলকে, অর্থাৎ বিরোধী দল বলতে এইখানে এই রাজ্যে যারা এখন সরকার রয়েছে সেখানকার যে মুক্তি মোর্চা রয়েছে, এই মুক্তি মোর্চার নেতৃত্বাধীন যে সেখানকার জোট সরকার রয়েছে, এই জোট সরকারের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা গিয়েছে তাদেরকে তিনি বিভিন্নভাবে শক্তিশালী করেছেন, তাদের দলীয় কাজে ব্যবহার করেছেন। এখানে যে শব্দগুলো এসেছে, বিশেষ করে অনুপ্রবেশ, বাংলাদেশি, উল্টো করে ঝোলানো, সন্ত্রাসের ভাষায় কথা বলা, এই সমস্ত শব্দ নিয়ে আমরা বিশ্লেষণ করতে চাই। তার আগে জেনে নিই যে এই ঝাড়খণ্ড আসলে ভারতের প্রদেশ হিসাবে কবে এটি গ্রহণযোগ্য হলো। ঝাড়খণ্ড 2000 সালে ভারতের একটি প্রদেশের মর্যাদা পায়। এর আগে এটি বিহারের অংশ ছিল। বিহারের দক্ষিণ অংশ থেকে একটি অংশ নিয়ে মূলত আমি যেটি বললাম যে সাঁওতাল নাগপুর অর্থাৎ ছোট নাগপুর এবং সাঁওতাল পরগা, এই মালভূমিটি নিয়ে মূলত ঝাড়খণ্ড একটি প্রদেশ গঠন করে, একটি রাজ্য গঠন করে ভারত সরকার। এবং এই 2000 সালে এই ঘটনাটি ঘটেছে এবং এই ঝাড়খণ্ড যে প্রদেশটি বা রাজ্য রয়েছে, এখানে আমরা জানি 32 কোটি মানুষের বসবাস রয়েছে এবং এই 32 কোটি, এখন এটি প্রায় 33 কোটির কাছাকাছি পৌঁছে গেছে। এর মধ্যে কিন্তু হিন্দু রয়েছে, খ্রিস্টান রয়েছে এবং উপজাতি রয়েছে। সেই উপজাতির মধ্যে সাঁওতাল থেকে শুরু করে আরও বিভিন্ন উপজাতি রয়েছে। এই উপজাতিদের কথা এখানে তুলে এনেছেন নরেন্দ্র মোদী। অর্থাৎ নরেন্দ্র মোদী গত সপ্তাহে এখানকার যে সমাবেশে এসেছিলেন সেখানে তিনি বলেছেন যে এখানে বাংলাদেশিদের কারণে উপজাতিদের সংখ্যা কমে যাচ্ছে, তাদের পরিমাণ কমে যাচ্ছে এবং বাংলাদেশিদের সংখ্যা বেড়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখানে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এখানকার যে মোট জনসংখ্যা তার 68.5% হচ্ছে হিন্দু জনগোষ্ঠী আর 13.8% হচ্ছে মুসলিম জনগোষ্ঠী। এবং এই ঝাড়খণ্ডের প্রধান প্রধান শহরের মধ্যে রয়েছে বিশেষ করে জামশেদপুর, এবং সেখানকার রাজধানী বলা হয় রাঁচিকে, আর পাশাপাশি সেখানে জামশেদপুর এবং ধনবাদ, হাজারিবাগ এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ শহর। সুপ্রিয় দর্শক, এই ঝাড়খণ্ডের পূর্ব দিকে হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু অংশ রয়েছে, অর্থাৎ আমাদের বাংলাদেশের পশ্চিম অংশে পশ্চিমবঙ্গ, তার পরেই কিন্তু ঝাড়খণ্ড। আর ওদিকে ঝাড়খণ্ডের যেটি বিহার থেকে বিচ্ছিন্ন হয়েছে, আগেই বললাম বিহারের উত্তর অর্থাৎ ঝাড়খণ্ডের উত্তরও রয়েছে বিহার, আর পশ্চিম দিকে হচ্ছে উত্তরপ্রদেশ ভারতের।
সুপ্রিয় দর্শক, আমরা এর ভৌগোলিক অবস্থান বললাম, এখন আসি আমরা ভারতের যে এই যে অনুপ্রবেশের কথা বলে বাংলাদেশ থেকে, বারবার আমরা ভারতের বিভিন্ন নেতার মুখে এই বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কথা শুনে থাকি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ পর্যন্ত ভারতের তরফ থেকে নির্দিষ্ট কোনো সংখ্যাচিত্র বলা হয়নি যে আসলে কতজন বাংলাদেশি অনুপ্রবেশ করে গিয়ে বাংলাদেশ থেকে গিয়ে ভারতের কোন জনপদে, কোন গ্রামে, কোন মহল্লায় কতজন বসবাস করছে। যেমন আমি যদি উদাহরণ হিসাবে বলি, বাংলাদেশে রোহিঙ্গারা এসেছে, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী রয়েছে, তারা এসেছে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে, যেটির পূর্ব নাম আরাকান। সেখান থেকে তারা নির্যাতিত হয়ে এসেছে। মিয়ানমারের সেই সময়ের যে সামরিক জান্তা, পাশাপাশি সেখানকার যে গণতান্ত্রিক একটি দল রয়েছে সূচি, তাদের যৌথ ব্যবস্থাপনায় সেখান থেকে নির্যাতিত হয়ে, বৌদ্ধদের নির্যাতনে নির্যাতিত হয়ে বাংলাদেশে যে রোহিঙ্গারা এসেছে, এটি গোটা বিশ্ববাসী জানে, জাতিসংঘের বিভিন্ন সংস্থা জানে, আন্তর্জাতিক গণমাধ্যম জানে, আন্তর্জাতিক বিভিন্ন সেবা সংস্থা জানে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের সব বড় বড় রাষ্ট্র জানে যে এখানে কি ঘটনা ঘটেছে, তাদের সংখ্যা জানে, অর্থাৎ কতজন রোহিঙ্গা বাংলাদেশে এসেছে, তারা কোথায় বসবাস করছে, কোন ক্যাম্পে বসবাস করছে, এবং এখান থেকে বিভিন্ন উপায়ে পাচারকারীদের হাত ধরে অন্য অন্য দেশে গিয়েছে, সব সংখ্যাই কিন্তু আছে। তাহলে এরকম ঘটনা বাংলাদেশের মতো দেশ এবং আন্তর্জাতিক বিশ্ব তারা রাখতে পারলে ভারতে কজন বাংলাদেশি অনুপ্রবেশ করেছে, কজন বাংলাদেশি কোথায় অবস্থান করছে, সেটি ভারত সরকার পরিষ্কার করে কেন বলতে পারে না? তাহলে আমরা কি ধরে নেব এটি শুধুই বাংলাদেশের বিরুদ্ধে একটি অপপ্রচার? যদি অপপ্রচার না হয়ে থাকে তাহলে সঠিক পরিসংখ্যান তুলে ধরা দরকার। বাংলাদেশের কোন জেলা থেকে, কোন গ্রাম থেকে কোন বাংলাদেশি তার নাম ঠিকানা সহ ভারতের কোন জনপদে গিয়ে আশ্রয় নিয়েছে, কোথায় তারা শরণার্থী হয়েছে। আর বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত কি এতটাই সহজ? যেই সীমান্তে বিএসএফের এত কড়া নজরদারি, কাঁটাতারের বেড়া, সীমান্তে গুলি করে হত্যা, তারপরও বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা কিভাবে সহজেই দিনের পর দিন চলে যাচ্ছে, তারা সেখানে বসবাস করছে, আবার রাজনীতিতে প্রভাব রাখছে, এগুলো কেমন ধরনের কথা? এইসব সহজ সরল কথা মানুষ আর বিশ্বাস করতে চায় না। সুপ্রিয় দর্শক, শেষ যে কথাটি বলতে চাই, শেষ দুটি বিষয়, একটি হচ্ছে যে ভারতে যে সকল রোহিঙ্গারা গিয়েছে অতীতে, বিশেষ করে মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে সরাসরি নৌকা দিয়ে ভাসতে ভাসতে ভারতে গিয়ে পৌঁছেছে, তাদেরকেও কিন্তু ভারতের সরকার বিভিন্ন সময় বাংলাদেশি বলে আখ্যা দেয়। সুপ্রিয় দর্শক, রোহিঙ্গারা বাংলাদেশি হবে কেন? তাহলে আমরা এরও একটি প্রতিবাদ জানাই। রোহিঙ্গা আর বাংলাদেশি এক নয়। এখানে বাঙালি শব্দ কিন্তু বলা হয়নি, তাহলে আমরা বললাম যে বাংলা ভাষাভাষী মানুষ। এখানে বলা হয়েছে বাংলাদেশি। বাংলাদেশি হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিকরা হচ্ছে বাংলাদেশি। তাই বাংলাদেশি কেউ অনুপ্রবেশ করে থাকলে সেটির জন্য নির্দিষ্ট আন্তর্জাতিক আইনের মধ্য থেকে নির্দিষ্ট কাঠামোতে বাংলাদেশের সঙ্গে ভারত সরকার কথা বলতে পারে। তাই যত্রতত্র বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো কি ঠিক? সর্বশেষ যেটি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বলেছেন যে বাংলাদেশিদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখবেন। এটি কি কোনো মন্ত্রীর ভাষা? হ্যাঁ, অনেক দেশের, এমনকি আমাদের বাংলাদেশেও কিন্তু এমন মন্ত্রী ছিলেন। বিভিন্ন দেশে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার কিছু কিছু দেশে এটি দেখা যায়, ভারত সহ এই ধরনের ভাষা মন্ত্রী পরিষদের সদস্যরা ব্যবহার করে থাকেন। এটি কোনো ভালো ভাষা নয়, এটি সন্ত্রাসের ভাষা। কেন উনি উল্টো করে ঝুলিয়ে রাখবেন? যদি অনুপ্রবেশকারী সেখানে গিয়ে থাকে, যথাযথ তথ্য দিন, তাদেরকে ফাইন্ড আউট করুন। ক্ষমতা তো আপনাদের হাতে। তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় যে দেশ থেকে অনুপ্রবেশ করেছে তাদের কাছে ফিরিয়ে দেবার জন্য আন্তর্জাতিক অঙ্গনে যান, কথা বলুন, ডায়লগ করুন। কেন সন্ত্রাসের ভাষায় কথা হবে? তাই এসব সন্ত্রাসের ভাষায় কথা বলে বাংলাদেশের মানুষকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এখন বাংলাদেশ নতুন বাংলাদেশ, এটি ভারতকে, ভারতের সরকারকে, ভারতের জনগণকে খুব মন দিয়ে বুঝতে হবে। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।